আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। চলে আসলাম লাইভে। 9টায় আসার কথা, কিন্তু একটু দেরি হয়ে গেছে। 9:15, 9:20 বেজে গেছে। তো ভালো আছেন নিশ্চয়ই সকল বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে দেখবেন, দ্রুত শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমি নর্মালি বলার জন্য বলি না, জন্য কি বলে লাইভে আসার জন্য আসি না। আমার লাইভে আসার মূল কারণ হলো আমার কথা দিয়ে, আমার পরামর্শ দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার চিন্তা দিয়ে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি, এটাই আমার সার্থকতা। কারণ আমি চাইলেই তো আল্লাহ কি বলে আল্লাহ যেটুক জ্ঞান দিয়েছে তার চাইতে বেশি আপনাদেরকে দিতে পারবো না। তো যেটুক দেওয়ার আছে, যেইটুক ইসে আমি সেইটুক দিতে পারবো। তো অন্তত এইগুলো যদি সেরকম গ্রহণযোগ্য হয়, যদি কেউ উপকৃত হতে পারেন, তো আমি সেটাই মনে করব আমার লাইভের সার্থকতা। কারণ কথা বলি, কথা এমন জিনিস যে কথা দিয়েই হলো মানুষ পৃথিবী জয় করে ফেলে। দেশে দেখেন না, কথা দিয়ে কত মানুষ পৃথিবী জয় করে ফেললো, অথচ আমরা কথা দিয়ে কিছুই করতে পারছি না। এটা তো হতে পারে না। আমরা আমাদের সাধ্য মতো চাইলেও তো করতে পারবো না। আমাদের যেটুক সাধ্য আছে সেই সাধ্য মতো চেষ্টা করি। তো কথাই হলো একমাত্র শক্তি, কথাই হলো একমাত্র শিল্প, কথাই একটি তারুণ্য। তো কথা দিয়ে যে পৃথিবীতে মানুষ অনেক কথা দিয়েই পৃথিবী জয় করছে, অনেকেই আবার কথা দিয়ে দেখা গেল যে আমরা কি বলে কেউ কিছুই করতে পারছি না। তো যেটা হচ্ছে যে মুজিবুর রহমান তো থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভে জয়েন করার জন্য, আন্তরিকভাবে ধন্যবাদ। কোত্থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। কারণ হইলো কি, এমনও আছে যে আমার বন্ধু, খুব কাছের বন্ধু, কাছের কিন্তু আইডির নামের কারণে অনেক সময় আছে যে অপরিচিত, মানে করতে পুরো আইডেন্টিফাই করতে পারি না। তো যার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, অন্তত সবাই যার যে এটা একটু ডিটেলস বলবেন, কোত্থেকে দেখছেন, কি দেখছেন, এবং দেখতে কোনো সমস্যা হয় কিনা। আমার লাইভে তো অনেকদিন লাইভ করলাম, তো প্রত্যেক লাইভ আপনার দেখে নিয়ে কোনো ধরনের সমস্যা, অভিযোগ, পরামর্শ, মতামত অবশ্যই সানন্দ চিত্তে গ্রহণ করা হবে। কারণ হলো কি বলে আপনাদের পরামর্শ মতামতই হলো আমার লাইভের পাথে, আমার সামনের দিকে অগ্রসর হতে সহায়তা করবে। তো যেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, এই কয়দিন কথা হচ্ছিল যে শবে বরাত, রমজান, তারপরে কি বলে শবে বরাত, রমজানের ইবাদত, অর্থাৎ টোটাল মোদ্দা কথা ইবাদত নিয়ে কথা হচ্ছিল। তো ইবাদত পরামর্শ কালকে থেকে এই 2 দিন পর্যন্ত তো সেইটাই, শবে বরাতের সময় সময় আমরা কোনো অবস্থায় এমন কোনো কাজে না জড়াই যাতে করে অন্ততই হয়। তো আজকে বিষয়টি শবে বরাতের বিষয়টি তো 2-3 দিন আলোচনা হয়েছে, আজকে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয় নিয়ে আলোচনা করা যায় বলুন তো একজনে, যে এই বিষয়টি নিয়ে আলোচনা করলে ভালো হয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কেউ আছেন এরকম পরামর্শ দেওয়ার বা এরকম ইচ্ছুক যে এইটা নিয়ে আলোচনা করলে বেশ ভালো হয়? তো কে কোথা থেকে দেখছেন চলে আসুন আমার লাইভে, কমেন্টস করুন। দেশ বিদেশ, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কে কোথায় আছেন, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, আমিরাত, কাতার, কুয়েত, যে যেখানে বসে দেখছেন, মূলত আমার বন্ধু বান্ধব এইদিকেই বেশি। ওই যে ইতালি, কি বলে ইউরোপ কান্ট্রি, আমেরিকার আমার লোক কম, খুবই কম। তো এখানে যদি আপনাদের কোনো থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, জানার কোনো ইচ্ছা থাকে, সেটা করতে পারেন। অবশ্যই আমরা সেটা করব, পূরণ করব, সেই লোকে কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা বলুন কে কোত্থেকে দেখছেন, কে কোথায়
ই করছেন একটু লাইভটি শেয়ার করে দিন। এবং আমি চাই আমার লাইভটি দ্বারা একজন একজন করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। এই সুন্দর মতামত সবার কাছে পৌঁছে যাবে। আজকে শরীরটা অতটা ভালো নাই, কথা বলতে এনার্জি একটু কম পাচ্ছি, তো বেশি সময় বোধহয় লাইভে থাকা হবে না। প্রতিদিন যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও থেকে যায়, তো সেইটাই করবো। এমডি জাকারিয়া, জি জাকারিয়া ভাই, থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভাই। লাইভটি কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন এবং অপরকে দেখার জন্য দেন। তো আজকে যেটা নিয়ে কথা বলতে চাই, মূল কথাটা হচ্ছে যে আমাদের দেশের এই স্টুডেন্টদের নিয়ে কথা বলতে চাই। স্টুডেন্টদের নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি, আমরা স্টুডেন্ট লাইফে যখন ছিলাম একটা গ্রুপ, আমরা লেখাপড়া ছাড়া কিছুই বুঝি নাই, কিন্তু লেখাপড়া করতে করতে দেখা গেল যে মাস্টার্স পাস পর্যন্ত শুধু লেখাপড়াই করছি, বাবার কাজ সম্পদ নিয়ে খরচ করেছি, করেছি। তো এই যে এখন দেখেই হয় যে মাস্টার্স পাস পর্যন্ত এই বয়সে এসে দেখতে পাচ্ছি পৃথিবীতে বোধহয় অন্য কোনো দেশ নাই যেখানে মাস্টার্স পাস পর্যন্ত শুধু বাবার টাকা খরচ করে লেখাপড়া করে। আপনি এমন কোনো দেশ পাবেন না এরকম লেখাপড়া করার। শুধু বোধহয় বাংলাদেশি এটা পাবেন যে মাস্টার্স পাস পর্যন্ত ছেলেরা এরকম করে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, লেখাপড়া করতেছে। লেখাপড়া শেষ করার পরে আবার চাকরির জন্য টাকা পয়সা কত কি টেনশন, অথচ বহির্বিশ্বে দেখবেন এইটা একেবারেই তারা করে না। কারণ সেখানে দেখা যায় যে আপনি যেইভাবে করেন, এসএসসি ইন্টারমিডিয়েট পাস করার পরে সবাই চাকরি করে, সবাই বিভিন্ন তারা গ্রাজুয়েশন, মাস্টার্স, অনার্স বলেন, ডক্টরেট বলেন, পিএইচডি হোল্ডার সব কাজ করে। আর এটা সেই ফাঁকে ফাঁকে তারা এটাই করে। তো আমাদের দেশেই এইটার একটা হয়ে গেছে, প্রচলন হয়ে গেছে যে না, লেখাপড়ার মধ্যে আবার কিসের ইনকাম, কিসের কি, সবসময় লেখাপড়াই হলো ফার্স্ট প্রায়োরিটি। আরে ভাই, এই কারণেই সমস্যাটা হয়ে গেছে আমাদের। এটা শুধুমাত্র সমস্যা নেই, আমাদের জাতিগত সমস্যা হয়েছে। কারণ হলো এই যে বসে বসে শুধু লেখাপড়া, মাস্টার্স পাস পর্যন্ত, এবং মাস্টার্স পাস করার পরেও আপনি যে চাকরি পাবেন সেই নিশ্চয়তা কিন্তু নেই। কোত্থেকে পাবেন এত লোক? কারণ হলো যদি এমন হতো যে মাস্টার্স পাস হাতে গোনা কয়েকজন করতেছে, মাস্টার্স পাস করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ, অথচ লক্ষ লক্ষ চাকরি গিয়ে দেশে বেরোয়। সোহেল রানা ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন করার জন্য। তারপর কি অন্তর এমডি অন্তর, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন করার জন্য। তো কে কোত্থেকে দেখছেন গিয়ে, এবং কি বলে অন্য কোনো পরিচয় থাকলে আপনি অবশ্যই কমেন্টস করে জানান আপনি কোত্থেকে দেখছেন সে জানান। এবং আমার লাইভটি শেয়ার করে দিন ভাই, আমার লাইভটি শেয়ার করে দিন। কারণ আমার লাইভ, আমার এই কথাগুলো আপনাদের মাধ্যম হয়ে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যাক, এটাই আমার প্রত্যাশা। তো কে কোথার থেকে দেখছেন, কে কোথার থেকে করছেন সেইটা একটু শেয়ার করুন প্লিজ। আমি যে কথা শুরু করছিলাম, আমার স্টুডেন্টদের জন্য, আমার সোনাদের জন্য, আমার কি বলে একেবারে হৃদয়ের মণিকোঠা থেকে তাদের জন্য অসংখ্য অসংখ্য আদর এবং ভালোবাসা। তবে তাদের জন্য হলো যে কি বলে বাবারা, কোনো অবস্থাতেই মাস্টার্স পাস পর্যন্ত বাবার হোটেলে খেয়ে বাবার খরচে করা নয়। আপনি বিকল্প চিন্তা করবেন, এবং এই চিন্তা না করার কারণে আমাদের এই লক্ষ্য বেকার বেরোয়। চাকরির বাজার এত কঠিন, কারণ হলো যে চাকরি করতে বছর পোস্ট খালি হয় কয়টি, আর কোঠা বের হয় কয়টি। তো মাস্টার্স পাস করে কতজন, আর কোঠা বের হয় কয়টি। তো যার জন্য আমার যেহেতু বিকল্প কোনো না থাকার কারণে চাকরি আমার একমাত্র অবলম্বন। যে কোনো উপায় আমার ওই সোনার হরিণ চাই,
সোনার হরিণ আমার চাই। তো সোনার হরিণ ধরতে গিয়ে আর মধ্যে সত্য একটা গুরুত্ব বসে আছে আপনাকে জিম্মি করে, অর্থাৎ আমরা আপনাকে জিম্মি করে কি এটা আপনারাই বলবেন। চিন্তা করেন আপনারও চাকরির দরকার, তো চাকরিটা কীভাবে ও যে আপনার কত বলছে 5 লাখ দে ভাই আমি 7 লাখ দেবো, আর একজন এসে বললো 7 লাখ দেবো আমি 10 লাখ। চাকরির রেটটা তো এভাবেই ওঠে। চাকরির জন্য কি কেউ কি ঘুষ বাই আপনাকে এরকম করে পর্যায়ক্রমে উঠতে উঠতে আজকে এ পর্যন্ত এসে ঠেকেছে। এর মূল কারণ হইল ওইটা, যদি আমার সন্তানকে আমি একেবারে মাস্টার্স পাস পর্যন্ত হাতে ধরে খাইয়ে না দিতাম, হাতে ধরে কি বলে ওই বিভিন্ন কাজ হাতে তুলে না দিতাম, তাহলে সে কি হতো, সেলফ ড্রয়িং অর্থাৎ নিজের কাজ নিজে করা শিখতো, সে এইটা সক্ষমতা অর্জন করতো। অথচ আমরা সেই দিকে একেবারে নাই, যার জন্য হচ্ছে যে আমাদের ছেলেপেলেদের আমরা সবসময় ওই যে মিজানুর রহমান একটি আজহারির ওয়াজে আপনি শুনবেন, উনি কিন্তু এই প্যারেন্টিং নিয়ে চমৎকার বক্তব্য দিয়েছে যে সন্তানকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলুন, ননির পুতুল হিসেবে গড়ে তুলবেন না। আজকে এই গড়ে তোলার জন্যই আমাদের দেশের এই অবস্থা। কারণ লেখাপড়া এক জিনিস, চাকরি বাকরি ইনকামের সোর্স, ইনকামের আর এক জিনিস। যার মেধা আছে, যে ভালো বোঝে লেখাপড়া সেই করবে। কিন্তু আমরা ঘরের সবাই যখন অনার্স মাস্টার্স করতে যাই তখনই এই সমস্যাটা বেশি বাধে। তো আপনাদের কাছে আপনাদের পরামর্শ, ছেলেমেয়েদেরকে টেকনিক্যাল লাইনে লেখাপড়া করান, টেকনিক্যাল লাইনে হাঁটান। কারণ আপনি এদেশে এমএ পাস করে কোনো চাকরির নিশ্চয়তা নেই, কিন্তু টেকনিক্যাল সাইডে চাকরির একটা 100% নিশ্চয়তা আছে। অন্তত চাকরি না হলেও কর্মসংস্থান, সে যদি কোনো কোম্পানিতে কিংবা কোনো নিজে যদি একটা ছোট্ট একটি নিয়ে কি বলে ফার্ম অর্থাৎ ছোট্ট একটি দোকান নিয়ে বসে, এবং সে অর্থাৎ ইলেকট্রিশিয়ান, মনে করেন সেই ইলেকট্রিশিয়ানের কাজ জানলেও দৈনিক যদি সে বিভিন্ন বাসায় এরকম কিছু কাজ করে, দেখা যাবে 1000 টাকা ইনকাম করা তার জন্য কোনো ব্যাপার না। তো এরকম যদি করতে পারেন, আপনারা দেখবেন আশেপাশে প্রত্যেকটা টেকনিক্যাল যে সাইটগুলো আছে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সেখানে মানুষ কাজ করে সময় পায় না, অথচ আমাদের সন্তানরা কাজ পায় না। আমাদের সন্তানরা কি করবে দিশেহারা, একেবারে তো সমস্যাটা হলো এখানেই যে আমরা আসলে তাদেরকে কাজ দিতে পারি না। আমরা শুধু জ্ঞান দিয়েছি, আমরা শুধু লেখাপড়ার মন্ত্র শিখিয়েছি। এই মন্ত্র শেখার জন্যই হলো আজকে এই সমস্যা। তো আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের সন্তানদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে হবে, সন্তানদেরকে আগেই ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করতে হবে। কারণ জেনে রাখবেন, আমি আজীবন বেঁচে থাকবো না, আমার সন্তান আপনার সন্তান একদিন নিশ্চয় হয়ে যাবে, লোই পাবে না। এই যে কি বলে নিশি প্রদীপ থ্যাংক ইউ নিশি প্রদীপ আমার লাইভে জয়েন করার জন্য। যে পরামর্শটি দিচ্ছিলাম যে আমাদের সন্তানদেরকে ননির পুতুল করে গড়ে না তুলি, তাদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলি, তাদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করাই, টাকা পয়সা ইনকাম কিভাবে করতে হয়, কি কলা কৌশল, তাকে একটু ছেড়ে দেন না ভাই। এত হাতে হাতে করার কারণেই তো আপনি মাস্টার্স পাস পর্যন্ত একটা ছেলেকে শুধু করবেন, তারপরে বেরোয় এসে দেখবে দুনিয়া অন্ধকার, লেখাপড়াও শেষ, আপনিও টাকা দিচ্ছেন না, চাকরির বাজারেও চাকরি পাচ্ছে না, অন্য কোনো কাজও করতে পারছে না, যার জন্য তার মতো অসহায় আর কেউ নেই। তো এই বিষয়টা মাথায় রেখে অন্তত আপনারা যদি কষ্ট সহিষ্ণু তাকে আগের থেকে করেন, পরিমল তারপরে পরিমল সরকার, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন করার জন্য। যে বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিন। আজকে কথা বলতেছি প্যারেন্টিং নিয়ে, বিশেষ করে আমাদের ছাত্র সমাজকে নিয়ে। আমাদের ছাত্র সমাজ লেখাপড়া শুধু এমএ পাস পর্যন্ত বসে বসে লেখাপড়া নয় ভাইয়া,
মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাসের পরে আপনি বিকল্প কর্মসংস্থানের খুঁজুন, সাথে লেখাপড়া করুন। দেখবেন যদি চাকরি আপনার মেধা অনুসারে চাকরি পেয়ে যান তো খুব ভালো, না পেলেও আপনি এই যে ইয়েটা চালু করছিলেন, যে প্রচেষ্টাটা শুরু করছিলেন, দেখবেন যে আপনি ওটা দিয়ে দাঁড়িয়ে গেছেন। কারণ আপনি স্টুডেন্ট লাইফে যেইটুক পড়েছেন ওইটুক পর্যাপ্ত সময় দিতে পারেন নাই, কিন্তু যখনই হবেন তখন আপনি পর্যাপ্ত সময় দিয়ে আপনার ফার্ম, আপনার দোকান, আপনার ব্যবসা আপনি দাঁড় করিয়ে ফেলবেন। দেখবেন আপনি টাকা দিয়ে চাকরি নেওয়া তো দূরের কথা, আপনাকে এসে টাকা দিবে। সমস্যাটা কি বুঝতে পারছেন? আমাদের দেশে এই যে আমার বিভিন্ন স্কুলে গেলে কথার প্রসঙ্গে অনেক কথা আসে, তো সেখানে এই যে কথাটা আসে যে চাকরি এই সুযোগ সুবিধা এই সেক্টরে, শিক্ষা সেক্টরে চাকরির জন্য মানুষ আসে না, নিবে না। ভাই আসে না আসে না বলেই তো 17 লক্ষ এমসিকিউ দিয়েছিল। আসে না বলেই তো, আসে না তাতেই 17 লক্ষ যদি আসতো। তো বিষয়টা হলো এরকম, এই যে চিল্লাচিল্লিটা, আমি কয়েকদিন আগে যখন এনটিআরসির হয়েছিল তখন বলছিলাম যে আন্দোলনটা এখন শুরু করেন। এই 17 লক্ষ দরখাস্ত না করে যদি 1 লক্ষ দরখাস্ত করতেন তখন সরকারের মাথায়, সরকারের টনক নড়তো যে হ্যাঁ এই সেক্টরে সুযোগ সুবিধা বাড়ানো দরকার, এই সেক্টর পুরো সরকারি করা দরকার, নয়তো আমার জাতি তো শেষ হয়ে যাবে। কিন্তু আমরা তো সেইটা করি না। আমরা করি সবসময়ের জন্য আন্দোলন। চাকরি হওয়ার পরে আন্দোলন করতে যাবে। কেন চাকরি হওয়ার জন্য আন্দোলন করতে যাবেন? আপনি আন্দোলনটা আগে করেন। এই যে প্রাইমারি যে উপদেষ্টা যে কথাটি বলছে, কথাটি শুনতে খুবই খারাপ শুনিয়েছে বা এ নিয়ে বহু সমালোচনা হয়েছে, কিন্তু উনি কি কথাটি একদম কোনো অসত্য কিছু বলেছে, কোনো মিথ্যা বলেছে? উনি 100% সত্য কথা বলেছে। আপনার বেতনে পোষায় না, আপনি কেন এখানে পড়ে থাকবেন খালি খালি? যেটায় পোষায়, যেখানে আপনার পোষাবে আপনি সেখানে চলে যাবেন, নতুনরা আবার আরেকজন আসবে। আপনি কেন এটা ধরে এখানে বসে খালি আন্দোলন করতেছেন, সংগ্রাম করতেছেন, কত কিছু করতেছেন? তো এই উপদেশটা কথাটা শুনতে খারাপ শুনেছে, কারণ আপনার অধিকার নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু উপদেশটা কিন্তু একেবারেই সত্যি কথা বলেছে যে আপনার না পোষালে আপনি এখান থেকে চলে যাবেন, আপনাকে কেউ এখানে ধরে রাখেনি। বিষয়টা হলো এরকম, একেবারে সত্যি কথা, কেউ আপনাকে এখানে ধরে রাখেনি। আপনি চলে যান, আপনি চলে যাবেন এখানে। কারণ হলো কি, শোনেন, বিভিন্ন ইস্যে আমি বিশেষ করে, আপনি জানেন আমি এই শিক্ষার সাথে জড়িত, বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, বিভিন্ন প্রশ্ন করি তাদেরকে, বাচ্চাদেরকে প্রশ্ন করি লেখাপড়া কেন করো? বলে দেশের সেবা করার জন্য। আমি বলছি নো, তোমার দেশের সেবা করার একদম দরকার নাই, তুমি নিজের সেবাটা নিজে করো, সেইটাই দেশের সেবা হবে। দেখেন আমাদের দেশে যে যা করে, দেশের নাম নিয়ে কে করে? যারটা সে করে, কিন্তু সেইটাই দেশের সেবা হিসাবে যুক্ত হয়। তো এই হলো বিষয়, যে কোনো অবস্থাতেই দেশের চিন্তা আপনার করার দরকার নাই, এর চিন্তা আপনার করার দরকার নাই। আপনি আপনার চিন্তাটা করেন, তাইলেই আপনি সেইটাই দেশের চিন্তা, দেশের সেবা হয়ে দাঁড়াবে। আপনি আপনার চিন্তা করেন, আপনি আপনার ভাগ্যের পরিবর্তন করেন, তাতেই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। উদাহরণস্বরূপ বলি, বিদেশে যে লোকগুলো গিয়েছে, একটা লোক কি সরকারের ফান্ডে টাকা দেয়, দেশের ফান্ডে টাকা দেয়? কিন্তু সে টাকা দেয় তার ফ্যামিলি, তার সন্তান, তার তার নিজের জন্য সব কিছু করে, ওটাই দেশের গ্রিডে জমা হয়। অতএব কাউকে আপনার দেশের চিন্তা করার দরকার নাই, আগে নিজের চিন্তাটা করেন, দেখবেন দেশের চিন্তা ওর ভিতর থেকে বেড়ে আসবে। হ্যাঁ, দেশের চিন্তা, নিজের চিন্তা করতে বলছি বললে অবৈধভাবে নয়, বৈধভাবে যেটা আছে সেটা করবেন, তো দেখবেন যে ওইটাই জাতীয় গ্রিডে যোগ হবে, ওইটাই জাতির উন্নতির একটা স্বাক্ষর বহন রাখবে। তো এই বিষয়টা আমাদের সন্তানদেরকে কোনো অবস্থাতেই ননির পুতুল করে গড়বেন না। মাস্টার্স পাস পর্যন্ত শুধুমাত্র লেখাপড়া, আর কোনো নেই। কিন্তু না, এ দিয়া বিপদ ঘনীভূত হচ্ছে। সব সময়ের জন্য চেষ্টা করাবেন ওর দ্বারা লেখাপড়ার পাশে কি করা যায়, অন্তত আর না ওর চলাটাও চলতে পারে, এইটুক ব্যবস্থা, এইটুক তাগিদ, এইটুক ওর দেবেন। এবং ছাত্রদেরকেও আমি বলছি অন্তত এইটুক কারণ তুমি
মাস্টার্স পাস পর্যন্ত লেখাপড়ার পরে যখন বাস্তব জীবনে কর্মজীবনে অর্থাৎ তুমি চাকরি বাকরির জন্য দেবে, তখন দেখবে যে একেবারে অন্ধকার, কিছুই তুমি দেখতেছো না, কোথাও তুমি কিছু পাচ্ছ না। তো এই সমস্যাটা হবে যে মোহাম্মদ হামিম, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন করার জন্য। এই তো কে কোথা থেকে দেখছেন, কে করছেন, একটু শেয়ার করে দিন। আজকে শরীরটা ভালো লাগে না, আমি লাইভে ভাইয়া বেশি সময় থাকবো না, কারণ শরীরটা খুব খারাপ লাগতেছে। তো বেশি বেশি সময় লাইভে থাকবো না, আমি আধা ঘন্টার মধ্যেই শেষ করব। তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে, কেউ আর 10 মিনিট কথা বলবো, কারণ আজকে কেমন জানি একটা লাগতেছে, কষ্ট হচ্ছে কথা বলতে। তো বারবার দেখছেন আমি ঘাটটা না আছি, আমার ঘাটটা বারবার হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, শেয়ার করুন, যাতে করে লাইভটি সবার কাছে পৌঁছে যেতে পারে, বিশেষ করে গার্ডিয়ানদের এবং স্টুডেন্ট যারা বা অনার্সে মানে গ্রাজুয়েশনে আছো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা করতেছো। তো তোমাদের জন্য পরামর্শ, কোনো অবস্থাতেই আরও থেকে গার্ডিয়ানদেরকে বলি ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত সর্বোচ্চ রাখতে পারেন, কিন্তু তারপরে আর নয়, বিকল্প ব্যবস্থা তাকে করতে বলেন। বিশেষ করে আমার পরামর্শ, স্টুডেন্টদেরকে টেকনিক্যাল সাইডে পাঠান, একে খায়রুল আলম কোত্থেকে দেখছেন ভাইয়া একটু কমেন্টস করে জানান, কারণ আইডি দিয়ে আমি সবাইকে আইডেন্টিফাই করতে পারছি না। কারণ হলো বন্ধু বটে, দেখা গেলো আমার বন্ধু, কিন্তু এমন আইডির নামের কারণে অনেক সময় হয়। তো একটু ক্লিয়ার করবেন কে কোত্থেকে দেখছেন, প্লিজ দয়া করে প্লিজ একটু আমাকে হেল্প করুন, আমাকে সহায়তা করুন। আপনি কোত্থেকে লাইভটি দেখছেন, কেমন দেখছেন, কোনো পরামর্শ, কোনো মতামত, কোনো থাকলে অবশ্যই জানাবেন। তো আজকে এই 2 দিন আমি কথা বলেছি নিয়ে, কি বলে, ইবাদত নিয়ে, শবে বরাত, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। যারা লাইভে ছিলেন তারা অবশ্যই দেখছেন, নতুন করে আজকে যারা আসছেন তাদের জন্য আবার আজকে আবার ওই ধর্মীয় না, আজকে এইটা নিয়ে আলোচনা করতেছি, যে বিশেষ করে খায়রুল আলম রুম থেকে দেখছি। হ্যাঁ, রুম থেকে তো বুঝলাম, রুম থেকে দেখছেন, কিন্তু রুমটা কোথায় বলবেন? রুমটা হইলো ওই যে ঘরের ভিতরে, ঘরটা কোথায়, বাড়ির দিকে, এরকম বলে তো ভাইয়া লাভ নেই, স্পেসিফিক বলেন। তো অবশ্যই আমরা বন্ধু হয়ে যাই, বন্ধু আসছেন, লাইভে আসছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। আরও কাছে আসে, আমরা আরও কাছে আসি। আপনি তাড়াতাড়ি ঘুমাইয়া শেষ রাতে ওঠার চেষ্টা করুন। হ্যাঁ, অবশ্যই যদি